আমার ঠিক পেছনে প্র্যাকটিস করছে বাংলাদেশ আন্ডার-23 টিম, যাদের লক্ষ্য এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করা। এই আন্ডার-23 টিমটা যাবে বাহরাইনে, সেখানে তারা প্রস্তুতি ম্যাচ খেলবে দুটো। এবং এখানে খুব ইন্টারেস্টিংলি একটা মজার কথা বলেছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। তিনি বলছেন, মেয়েরা এশিয়ান কাপে কোয়ালিফাই করে বাকি সব টিমকে এখন এমন একটা চাপের ভেতরে ফেলে দিয়েছে যে বাংলাদেশের জন্য এখন এই ব্যাপারটা বাধ্যবাধকতায় পরিণত হয়েছে যে বাংলাদেশকে কোয়ালিফাই করতে হবে, সেটা এএফসির যে টুর্নামেন্টেই হোক না কেন। প্রথম ম্যাচটাই আমাদের জন্য ভাইটাল, ভিয়েতনাম হোম টিম এবং দে আর ভেরি স্ট্রং সাইড। সো ওই জন্য আমরা ওই ম্যাচটার থেকে শুরু করে এখানে আমাদের সিঙ্গাপুর এবং ইয়েমেন তাদেরকে নিয়ে আমাদের ফোকাস থাকতে হবে। বাট প্রথম ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, আমি মনে করি যে ফার্স্ট ম্যাচ গ্রুপের ওইটা ডিসাইড করবে। আর মেন হচ্ছে যে প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। ভিয়েতনাম, ইয়েমেন, সিঙ্গাপুর এই তিন দলের সঙ্গে বাংলাদেশকে পেরে উঠতে হবে। যাওয়ার সমীকরণটা হচ্ছে এরকম যে 11টা গ্রুপ আছে, সেই 11 গ্রুপের 11 চ্যাম্পিয়ন চলে যাবে সরাসরি মূল পর্বে, এবং এর বাদে আরও 4টা সেরা দল যারা রানার্স আপ হয়েছে এই 11 গ্রুপের, তারা 15 দল এবং হোস্ট কান্ট্রি সব মিলে 16টা দলের জায়গা নিশ্চিত হবে। এই যে মেয়েদের কথাটা বারবার নিয়ে আসা হয় যে মেয়েরা সাফল্য পেয়েছে, এর পেছনে কারণটা হচ্ছে এরকম যে মেয়েদের সাফল্য, মেয়েদের এই এশিয়ান কাপে কোয়ালিফাই করাটা আসলে এক রাতে বা একদিনে ঘটে নাই। মেয়েদের ওই দলগুলো বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নিয়মিতভাবে কোয়ালিফাই করে গিয়েছিল বলেই বাংলাদেশ মূল টিমটা, ন্যাশনাল টিমটা আসলে এখন ওই জায়গায় পৌঁছাতে পেরেছে। আর বাংলাদেশের যে ন্যাশনাল টিমটাকে ঘিরে এত বেশি আলোচনা হয়, যে টিমে হামজা চৌধুরীরা খেলেন, সমিত সোমরা খেলেন, সেই টিমটার যে এশিয়ান কাপে কোয়ালিফাই করার রাস্তাটা সবসময় যে দুষ্কর বলা হয়, তার কারণ হচ্ছে বাংলাদেশের এইচ টিমটাকে নিয়ে ওইভাবে বা ওই অর্থে কখনোই সিরিয়াসলি কাজ করা হয়নি। এবার অবশ্য ব্যাপারটা একটু আলাদা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে কোচ, প্লেয়ার সবাই এই ব্যাপারটা খুব খোলাখুলি বলছেন যে তারা কোয়ালিফাই করতে চান। এখন কোয়ালিফাই করতে গেলে কি কি করতে হবে সেই ব্যাপারে তাদের একটা পরিকল্পনাও তারা সেট করেছেন ঠিকই, কিন্তু এখন আলোচনার বিষয় বা কথার বিষয় যে সেই পরিকল্পনায় তাদের কাজ হবে কি না। প্লেয়ারদের সঙ্গে কথা হচ্ছিল, রাহুল যিনি ন্যাশনাল টিমে খেলেছেন তিনি বলছেন যে কায় মনোবাক্যে তারা একটা জিনিসই চাইছেন, যাতে এখান থেকে তারা কোয়ালিফাই করতে পারেন, এবং কোয়ালিফাই যাতে করতে পারেন সেই কারণেই দুটো প্রস্তুতি ম্যাচের ব্যবস্থাও বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের জন্য করে দিয়েছে। প্রায় মাসখানেকের কাছাকাছি একটা ক্যাম্প, এবং সেই ক্যাম্প থেকে বাংলাদেশের মিশন শুরু হবে সেপ্টেম্বর মাসের 3 তারিখে। তার আগে এখন বাংলাদেশের একটাই মাত্র বাক্য, তারা কোয়ালিফাই করতে চায়। আমরা সেট করছি যে যেভাবে হোক এনিহাও আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে, যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে কোয়ালিফাই করার জন্য, এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি। বাংলাদেশের কাছে রসদ আছে কি, প্রশ্ন এটা হতে পারে। এই জায়গায় এখনও পর্যন্ত 19 জন ফুটবলার আছেন, যাদের ভেতরে জায়ানের নামটা হয়তো আপনি আলাদা করে শুনেছেন, যেহেতু তিনি ইউএসএ থেকে এসছেন, তার পাসপোর্ট সংক্রান্ত কোনো জটিলতা ছিল না। ওই যে ট্রায়াল হলো জুন মাসে, যে ট্রায়াল নিয়ে এত কথা, সেই ট্রায়াল শেষে ওই একজন ফুটবলারকে এই আন্ডার-23 টিমে ইনক্লুড করা গেছে। ন্যাশনাল টিমের কয়েকজন ফুটবলার অবশ্য এই রাডারে আছেন, যেমন ফাহমিদুলের এই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি যেহেতু ইতালির সেরি ডি ক্লাবে এই মুহূর্তে আছেন, সেটার সঙ্গে চুক্তিবদ্ধ, যেহেতু মৌসুমটাও শুরু হয়ে যাবে, তাই তার আসা না আসার ব্যাপারটা আমরা সামনের দিনগুলোতে হয়তো জানতে পারবো। যদিও কোচ বলছেন যে ফাহমিদুল এখানেই জয়েন করবেন, ঢাকায় তার জয়েন করার কথা রয়েছে। অন্যদিকে কিউবা মিচেল, যিনি বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন, বসুন্ধরা কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ালিফায়ার্সের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ শেষে 12 তারিখে দোহাতে সেই ম্যাচটা, কাতারের দোহার সেই ম্যাচ শেষে সরাসরি তার বাহরাইনে যাওয়ার কথা, যে বাহরাইনে এই দলটা ওই মুহূর্তে ট্রেনিং করবে। এই ছাড়া এই দলটায় বেশ কজন সম্ভাবনাময় ফুটবলার আছেন, যাদেরকে ঘিরে বাংলাদেশ স্বপ্ন দেখতে পারে। আরও একজন ফুটবলারের এই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা, তানিল শালিক, তিনি এই জায়গায় ফাহমিদুল এবং কিউবা মিচেলদের সঙ্গে যোগ দেবেন, কিন্তু কোথায় আসলে তার ক্যাম্পের সূচনাটা হবে সেই ব্যাপারে এখনও পরিষ্কার জানা যায়নি। ন্যাশনাল টিমের ভেতরে 12-13 জনের খেলা হয়ে গেছে, অর্থাৎ ন্যাশনাল টিমের ফ্লেভারটাও তারা জানেন। এক্সপেরিয়েন্সের অভাব অন্তত পক্ষে এই বয়সভিত্তিক দলের হিসাবে তাদের থাকার কথা নয়। এবং যেহেতু অক্টোবরে বাংলাদেশের অগ্নি পরীক্ষা হংকংয়ের সঙ্গে পরপর দুটো ম্যাচ, বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু বলছেন যে তার এই দলটা মূলত এমনভাবেই ফুটবলটা খেলবে যাতে করে হংকংয়ের সঙ্গে ওই দুটো ম্যাচে বাংলাদেশের সাহায্য হয়। অর্থাৎ আন্ডার-23 টিমটা মূলত তাদের ফুটবলিং ফিলোসফি হতে যাচ্ছে ন্যাশনাল টিম যে ব্র্যান্ডের ফুটবলটা এই বছরে অন্ততপক্ষে খেলেছে, অনেকটা সেরকমই। অলওয়েজ আমরা চিন্তা করি অপোনেন্টকে নিয়ে, অ্যানালাইজ করি কার সাথে কীভাবে খেলবো।
বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে হাউ উই প্লে, আমাদের ফিলোসফিটা কী, এটা সবার আগে সেট করা, এটাই আমরা করছি আর কি। এবং এটা যেভাবে ন্যাশনাল টিম খেলে, এটার বাইরে যাওয়ার আমি মনে করি না যে কোনো এই মুহূর্তে এটা ঠিক হওয়ার মানে এই যুক্তিযুক্ত হবে যে যেহেতু আমরা নেক্সট হংকংয়ের সাথে খেলবো, সো আমাদের ন্যাশনাল টিমের 13 জন প্লেয়ার আছে, সো উই শুড গো বাই দ্যাট গেম মডেল। হাফ 20 যখন খেলছি তখন ওখানে ফরমেশন একরকম ছিল বা ওখানে গেম প্লে একরকম, তো এখানে আবার অন্যরকম, কারণ এখানে বিগ টিমের এগেনস্টে আমাদের খেলা, যেহেতু সিঙ্গাপুর, ইয়েমেন এবং ভিয়েতনামের মতন বড় বড় দলের সাথে আমাদের খেলা, সো ওখানে ফরমেশন আর এখানে ফরমেশন টোটালি আলাদা। তো এখানে আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবেই করার চেষ্টা করতেছি, এবং সবার ভিতরে একটা আসলে মানে প্রচেষ্টা আছে বা সবার ভিতরে একটা চেষ্টা আছে যে দেশকে ভালো কিছু উপহার দিতে হবে। সো আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.